স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি নাহিদা মিতু। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশব্যাপী একদিনের শোক। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 150 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সান্ধ্যবাজারে এ নিয়ে থাকছে বিস্তারিত। এখন বর্তমানে ইন্টারনেট দিয়েছে, এখানে আমরা মোটামুটি একটা পজিশনে চলে এসেছি। এখন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। ব্যাংকের যেমন আমরা এলসি করতে এখন পারবো, এর ফলে আমাদের পোর্টের অভ্যন্তরে সকল আমদানিকৃত পণ্য প্রবেশ করবে। কর্মচাঞ্চল্য ফিরেছে স্থলবন্দরগুলোতে। আমদানি রপ্তানি কার্যক্রম সহ সব ধরনের কার্যক্রম অনলাইনে নির্বিঘ্নে চলায় বেড়েছে আমদানি রপ্তানি। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই মন্ত্রিসভার বৈঠকের খবর। তো আমরা শুরুতেই দেখছিলাম কোটা আন্দোলন ঘিরে যে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কাল দেশব্যাপী একদিনে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। এবং এটিকে ঘিরে কিন্তু কালকে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদ, মন্দির এবং প্যাগোডায় বিশেষ ধরনের প্রার্থনার আয়োজন করা হবে। বৈঠক শেষে ব্রিফিং করেছেন মন্ত্রিপরিষদ সচিব, আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কয়েকদিনে হতাহত হয় নানা শ্রেণী পেশার মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা 150। সোমবার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভা বৈঠক। শুরুতেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী। সেখানে সিদ্ধান্ত হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। মঙ্গলবার সারা দেশে শোক পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ এবং মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয় এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তির খসড়াও অনুমোদন হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া 6 সমন্বয়কে নিরাপত্তার নামে কেন আটক করা হয়েছে এ বিষয়ে হাইকোর্টের রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদুর রহমান দোলনের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে 6 সমন্বয়কের খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেন, ডিবি অফিসে নিয়ে খাবারের ছবি ছেড়ে দেয়া জাতির সঙ্গে তামাশা। যে কাউকে আটক করার পর 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কাউকে দিনের পর দিন আটক রাখার সুযোগ নেই। পরে এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। এই পিটিশনটা মেনটেনেবল না। এই 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। তো এই যে একটা ভেগ স্টেটমেন্ট দিয়ে 5টা প্যারাগ্রাফ দিয়ে একটা রিট পিটিশনে, এটা আমার সে প্রথম দেখতেছি। অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54-এ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন।
এবং এইটাই ছিল আমার সাবমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী সমাবেশে শিক্ষকরা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, বুয়েট, ব্রাকের শিক্ষকরা। গ্রেপ্তার নামে শিক্ষার্থীদের হয়রানি না করারও দাবি জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকালে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা। 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৈঠক শুরুর আগে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনার পর পেনশন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। ভয়াবহতা আছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই কারফিউ শিথিলের সময় রাজধানীর সড়কে যানবাহনের বেশ চাপ। অফিস চলছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, খোলা ছিল দোকানপাট। তবে বেচা বিক্রি কম বলে জানান বিক্রেতারা। আরও জানাচ্ছেন মেহেরিন আলী। ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন সোমবার সকাল থেকে চলাচল করে সব ধরনের যানবাহন। সময়ের সাথে সড়কে বাড়তে থাকে গাড়ির চাপ। অফিসমুখী যাত্রীদের তাড়া দেখা যায় সকালে, দুপুরে যুক্ত হয় অন্যান্য কর্মজীবী মানুষের চাপও। তাতে গাড়ির দীর্ঘ লাইন কোথাও কোথাও রূপ নেয় যানজটে। সিগন্যালে অপেক্ষায় থাকতে হয় নগরবাসীকে। এলিভেটর বন্ধ, সব বন্ধ, কিভাবে সম্ভব? এইভাবে হয় দিনের পুরো যেখানে আধা ঘন্টার কাজ এখন 3 ঘন্টাতে হয়। এখন যাইতেছি টঙ্গী বাজার, রাস্তায় মোটামুটি ভালো জ্যাম পাইলাম। যাত্রাবাড়ি থেকে ধাক্কাতে এই পর্যন্ত আসলাম। বঙ্গ মার্কেট থেকে যাব উত্তরা, তো এই দিকটা জ্যাম চলতেই আসলাম। এখন এদিকে সামনে কি অবস্থা বুঝতেছি আর কি। না, কোনো সমস্যা না, মালামাল নিতেছি, আনতেছি, কোনো সমস্যা হয় না। যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রতিটি সড়কের মোড়েই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হিউজ পরিমাণে গাড়ি বের হয়েছে, যা দেখে মনে হচ্ছে যে সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। যানজট যদি সৃষ্টি হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা এই যানজটকে দ্রুত গতিতে নিরসন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারফিউ শিথিলের সময় বাড়ায় রাজধানীতে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। তবে দোকান মালিকরা বলছেন, রাস্তায় লোকজন থাকলেও কমেছে বিক্রি। খাবারের দোকানগুলোতে কিছুটা বিক্রি হলেও ভিড় নেই কাপড়সহ অন্যান্য পণ্যের দোকানে। আমাদের বেতন দিতে কষ্ট হবে খুবই। এখন যদি সম্পূর্ণ খোলা হয় তা তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। আগে তো ভালোই বেচা কিনে হইতো, অন্তত মানুষজন কম, বেচা কিনেও কম। কাপড় চোপড়ের প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই আসলে বাজে। কাস্টমার লোকজন আছে রাস্তাঘাটে, কিন্তু দোকানে কাস্টমার নাই বললেই চলে। কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা বাড়ানো হয়েছে একদিন আগে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রয়েছে এই সুবিধা। মেহেরিন আলী, এখন, ঢাকা। প্রায় 2 কোটি মানুষের ঢাকা শহরে কত ভাড়াটিয়া, কিন্তু অধিকাংশের নাম, পরিচয়, ঠিকানা জানা নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের। ভাড়াটিয়ার ফর্ম ও সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম 2014 সালের পর শুরু হলেও পুরোটা সংগ্রহ হয়নি এখনও। সাম্প্রতিক ঘটনার পর আবারও বাড়ির মালিকদের কাছে ভাড়াটিয়াদের তথ্য চেয়েছে ডিএমপি। জাকির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। কোটা সংস্কার বিরোধী আন্দোলনের নামে সরকারি স্থাপনায় হামলা, মেট্রো রেল, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন কে দিয়েছে? সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও নাম পরিচয় অধিকাংশ ক্ষেত্রে নিশ্চিত হতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি স্থানীয়রাও ছবি দেখে নিশ্চিত হতে পারছে না পরিচয়। অভিযোগ ওঠে, এই ঘটনায় জড়িতদের অধিকাংশই নাম পরিচয় গোপন করে থেকেছেন বিভিন্ন এলাকায়। তাদের কেউ কেউ সহিংসতায় জড়িতদের আশ্রয় দিয়েছেন। এমন অভিযোগ সামনে রেখে ভাড়াটিয়াদের 17 ধরনের তথ্য সংগ্রহ করছে পুলিশ। অবশ্য 2014 সালে রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের তথ্য বাড়িওয়ালাদের কাছে চায় ডিএমপি। সে সময় সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় ভাড়াটিয়া ফর্ম। এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। ধীরগতি আসে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের কার্যক্রমে। পুরান ঢাকার কেএম দাস লেনের 8তলা বাড়ির মালিক মোহাম্মদ রাজু নতুন করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছেন তিনি। তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেবেন ভাড়াটিয়া ফর্মের তথ্য।
বিগত 2 মাস আগে যেসব নতুন ভাড়াটি আসছে তো ডিএমপি থেকে সেখানে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আমরা পেপারগুলো রেডি করে আমরা ইতিমধ্যে বিট অফিসের কাছে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি আর কি। যারা আমাদের নতুন ভাড়াটে আসেন আমাদের তারা বিট অফিসার এসে আমাদের একটা ফর্ম দিয়ে যান ওদের ইনফরমেশন করে নেওয়ার জন্য। আইডি কার্ডের যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের যদি আপনার জন্ম নিবন্ধন থাকে, ইনফরমেশনগুলো নিয়ে যান। আর বিট অফিসাররা প্রায় 2-1 মাস পর আসেন আমাদের কাছে ইনফরমেশনগুলো নিতে। আর আমরা দায়িত্ব হিসাবে প্রথমত তো আমরা আমাদের দেই, তারপর নতুন কোনো ভাড়াটা আসলে সেগুলো আমরা ওনাদের কাছে তথ্যগুলো দিয়ে আসি। পুলিশের সংগ্রহ করা তথ্যে নাম, পরিচয়, স্থায়ী ঠিকানা থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংযুক্ত করতে হবে বাড়িওয়ালাদের। কিভাবে সংগ্রহ হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য দেখতে যাত্রাবাড়ি থানায় এখন টিভি। জানা যায় সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে তারা। নাম পরিচয় গোপন করে যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য গত 2 মাসে যারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন ধরনের বাসায় উঠেছেন তাদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে কার্যক্রম। বিভিন্ন বাড়ির মালিকদের ডেকে এনে নেওয়া হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য। আমরা যে ফর্মটি তাদেরকে দিচ্ছি আমাদের বিট অফিসারদের মাধ্যমে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জের মাধ্যমে, সেই ফর্মটিতে তার ব্যক্তিগত যে বেসিক তথ্যগুলি, নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মেইল ও হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া থাকে আপনার পরিবারের সদস্য সংখ্যা, আপনার বাসায় যদি হোম বা হাউস অ্যাসিস্ট্যান্ট থাকে সেই অ্যাসিস্ট্যান্টের নাম্বার থাকে, আপনার ড্রাইভারের নাম্বার থাকে, ড্রাইভারের ডিটেলস থাকে, আপনি যদি বাড়িওয়ালা হন সেক্ষেত্রে আপনার সিকিউরিটি গার্ডের তথ্যটা আমরা নিয়ে থাকি। বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিককে ভুয়া নাম ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিচ্ছে কিনা সে ব্যাপারে বাড়ির মালিকদের সচেতন করাও এই পদক্ষেপের উদ্দেশ্য, দাবি ঢাকার পুলিশ প্রধানের। ঢাকা শহরে যে তাণ্ডব লীলা, যে ধ্বংসলীলা চালিয়েছে এদের একটি বড় অংশই কিন্তু ঢাকা শহরের বাইরে থেকে ভাড়াটিয়া হিসেবে বা তাদের কোনো অপতৎপরতা বা সার্থক করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। সেটি কিন্তু আমরা আমাদের এই যে নাগরিক তথ্য ফরম সেটি বিচার বিশ্লেষণ করলে আমরা পেতে পারি এবং টেলিভিশনের পর্দায় বা সিসিটিভির ক্যামেরায় আমরা যাদেরকে দেখতে পেয়েছি সেগুলো আমরা মিলিয়ে দেখে ব্যবস্থা করছি যে যে সমস্ত দুষ্কৃতিকারী এরকম ধ্বংসলীলার সাথে জড়িত ছিল, নারকীয় তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে অচিরেই। নাগরিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে এমন দাবি অপরাধ বিশেষজ্ঞদের। তথ্যগুলো তো প্রতিনিয়ত আপডেট রাখা এবং এই কার্যক্রমগুলোকে মনিটরিং করা, দেখভাল করা, সেটি নিয়মমাফিক হয়েছে সেটি তো বোঝাই যাচ্ছে যে এটি নিয়মমাফিক হয়নি। কিন্তু এটি আমাদের এখন ভাবার প্রয়োজন বা আমাদেরকে ভাবতে হবে সবাইকে। আইন শৃঙ্খলা বাহিনী যেরকম তার দায়িত্ব পালন করবে এবং সেই দায়িত্ব হঠাৎ একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা কিছু ব্যবস্থার কথা বললাম, ব্যবস্থাগুলো শুরু হলো, কিন্তু সেই ব্যবস্থাগুলো যাতে থেমে না যায়, ব্যবস্থাগুলো যাতে সচল থাকে, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়া সচল স্থলবন্দরগুলোর সার্ভার প্রাণ ফিরেছে ব্যাংক ও কাস্টমস হাউসে। স্বয়ংক্রিয়ভাবে বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, বিল অফ এন্ট্রি সাবমিট সহ সব ধরনের কার্যক্রম অনলাইনের মাধ্যমে করতে পারছেন ব্যবসায়ীরা। বেড়েছে আমদানি রপ্তানির পরিমাণ, তবে ইন্টারনেটের গতি কম থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে বলছেন বন্দরের C&F এজেন্টরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় যেন প্রাণ ফিরেছে প্রতিটি বন্দরে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যাংক এবং কাস্টমস হাউস। ব্রডব্যান্ড সেবা চালুর পর রবিবার থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট। হিলিস্থল বন্দরে কার্যক্রম শুরু হয়ে যায় পুরোদমে। গেল কয়েকদিনে 10 থেকে 15 ট্রাক পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে। তবে ইন্টারনেট চালু হয় প্রতিদিন আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 80 থেকে 90 ট্রাকে। ব্যবসায়ীরা সহজেই বিল অব এন্ট্রি সাবমিট দাখিল ও এলসি খোলা থেকে শুরু করে সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু করেছেন। এতে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যাচ্ছে। সোমবার ভারতে রপ্তানি হয়েছে রাইস অয়েল আর আমদানি হচ্ছে পেঁয়াজ ও কাঁচামরিচ। 4G চালু হওয়ার জন্য ব্যাংকের যেমন আমরা এলসি করতে এখন পারবো, এর ফলে আমাদের পোর্টের অভ্যন্তরে সকল আমদানিকৃত পণ্য প্রবেশ করবে। এতে আমাদের আমদানিকারক, C&F এবং পোর্টে কর্মরত
সকল শ্রমিকদের এতে সুবিধা হবে। কন্ট্যাক্ট করতে হয় এক্সপোর্টারদের সঙ্গে, মেইল সিস্টেমে প্রোফর্মা ইনভয়েস মেইল সিস্টেমে পাঠাতে হয়, এগুলোতে আসলে বিঘ্নত হয়েছে আমাদের। পাশাপাশি বর্তমানে যেই এখন বর্তমানে ইন্টারনেট দিয়েছে, এখানে আমরা মোটামুটি একটা পজিশনে চলে এসেছি, এখন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির পরিমাণ গেল সপ্তাহে কিছুটা কমলেও চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। অটোমেশন ও ম্যানুয়াল দুই পদ্ধতিতে কার্যক্রম চালু রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এই বন্দর দিয়ে সবথেকে বেশি আমদানি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা ও ক্যাপসিকাম। আর 3 দিন বন্ধ থাকার পর রপ্তানি হচ্ছে পাট জাতীয় পণ্য, ঝুট কাপড়, শিশু খাদ্য ও রাইস ব্যান অয়েল। গত সপ্তাহে 100 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 300 ট্রাকে। আর 100 থেকে 150 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে। গেল সপ্তাহে আমদানি রপ্তানি কম ছিল, তো সেটা আবার স্বাভাবিক আছে এবং সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বোটে একটু গাড়ি ঘোড়া কম ঢুকতো, কার্য পরিচালনা একটু কম হইতো। তো আল্লাহর রহমতে এখন যে পরিস্থিতি পোর্টে এখন মনে করেন যে 200 থেকে 250 গাড়ি এক্সপোর্ট হচ্ছে। 20 জুলাই থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমে ধীর গতি নেমে আসে। পর ইন্টারনেট সেবা চালু হয়, বাড়তে থাকে রপ্তানি কার্যক্রম। সোমবার সকালে এই বন্দর দিয়ে রপ্তানি হয় 9 ট্রাক মাছ ও 16 ট্রাক সিমেন্ট, প্লাস্টিক সহ অন্যান্য পণ্য। তবে ইন্টারনেটের ধীর গতির কারণে বিল অফ এন্ট্রি করতে বাড়তি সময় লাগছে। গত কয়েকদিনে প্রতিদিন অন্তত 1 কোটি টাকা ক্ষতির কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। নেট পাইছি, কিন্তু নেটটা খুব স্লো, যার জন্য বিল ফেলাতে একটু কষ্ট হয়। তো বিল ফেলতে পারছি, তো একদম স্থবিরতা থেকে তো আমরা একটু কাটিয়ে উঠছি, এটা আমাদের জন্য সুখবর। এদিকে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে আমদানি বন্ধ রয়েছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে রপ্তানি কার্যক্রম। স্থবিরতা কাটিয়ে এই বন্দরে রপ্তানি পণ্য যাচ্ছে ভারতে। বিবির বাজার স্থলবন্দর তো এটা যে নির্ধারিত আইটেমের উপরে আমদানি হয়, রপ্তানি ওপেন, সব আইটেম রপ্তানি করা যাবে। ত্রিপুরার থেকে টিটি দিছে, এই টিটিগুলির কিছু কিছু মাল যাচ্ছে এখন। এদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 24 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত কমে যায় আমদানি রপ্তানির পরিমাণ। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয় 1412 ট্রাক আর রপ্তানি হয় 458 ট্রাক। তবে ইন্টারনেট সংযোগ সচল হয়, গতি ফিরেছে বাণিজ্যে। এতে অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। দ্রুত সময় বন্দর কেন্দ্রিক সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের। কাস্টমস কমিশনার জানান, গত 5 দিনে প্রায় 30 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। শামীমা রহমান শাম্মী, এখন। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ উপাচার্যরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য অধ্যক্ষদের সাথে গুলশানে মতবিনিময় করেন উত্তরের মেয়র। শিক্ষণ ঘাটতি যেন তৈরি না হয় সেজন্য অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে মতামত দিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের প্রতি কঠোর বক্তব্য না দিয়ে নরমভাবে তাদেরকে নিয়ন্ত্রণের ব্যাপারে মতামত এসেছে এই মতবিনিময় সভায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মতবিনিময় সভা হয়েছে জানিয়ে উত্তরের মেয়র আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচের দায়িত্ব নেয়ার কথা জানান। আবার নর্মাল জীবনযাপন আসতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা আমরা সরকারকে দিব। মেন্টাল তাদেরকে কিভাবে এই ট্রমা থেকে ওভারকাম করা যায়, তাদেরকে কাউন্সেলিং প্রয়োজন, এবং এই কাউন্সেলিং শুধুমাত্র আমি মনে করি যে শিক্ষকরাই পাবে। তাদের কি চাওয়া পাওয়া এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে, এবং তেমনিভাবে সকলেরই বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে। পণ্য দিতে দেরি হলেও ক্রেতারা কোনো আদেশ বাতিল করবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। বিকেলে তৈরি পোশাকের অন্যতম ক্রেতা H&M সহ 2টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে এ কথা জানান তিনি। এই ইস্যুতে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার যে শঙ্কা ছিল, ক্রেতা জোটের সাথে বৈঠকের পর তা উড়িয়ে দিলেন বিজিএমইএ সভাপতি। সেবা
অর্থাৎ যে কন্টেইনার জট সেটা যাতে দ্রুত শেষ হয়। তারা আশ্বস্ত করেছেন যেহেতু আমাদের যে 4 দিন 5 দিন ডিলে হয়েছে, সেই কারণে যদি আমাদের কোনো প্রকার যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি, সে কারণে আমাদের কোনো প্রকার ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না। আমাদের যে ইমেজের কথা আমরা চিন্তায় আছি নিজেরাই, আমরা আপনাদের সাথে কথা বলেছি, কিন্তু ক্রেতারা বা ক্রেতাদের যারা প্রতিনিধি আজকে বসেছিলেন তারা এ বিষয়ে কোনো রকম আমাদেরকে হতাশ করেননি। নাশকতার সংখ্যায় 11 দিন ধরে বন্ধ থাকা পূর্বাঞ্চল রেলের ক্ষতি দাঁড়িয়েছে 38 কোটি টাকায়। এর মধ্যে রাজস্ব আদায় না হওয়া 18 থেকে 24 জুলাই পর্যন্ত আগাম টিকিটের অর্থ ফেরত এবং রেলপথ ও ইঞ্জিন কোচের ক্ষয়ক্ষতিও রয়েছে। হুমকিতে এই খাত নির্ভর জীবিকা নির্বাহ করা শত শত নিম্ন আয়ের মানুষ। কোলাহলপূর্ণ প্ল্যাটফর্মে রাজ্যের নিস্তব্ধতা, রেল লাইনে অলস বগিদের দীর্ঘ সারি, শোনা যাচ্ছে না ব্যস্ত চাকার ঝিকঝিক শব্দ। সময় যেন এখানে থমকে গেছে। টিকিট কাউন্টারগুলোতে নেই চিরচেনা ভিড়, ঘন্টায় ঘন্টায় বেজে উঠছে না এই শহর ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনেদের হুইসেল, নেই কুলি মজুরের হাক ডাক বা যাত্রীদের কোলাহল। দেশের রেলওয়ে পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি এখন এমন অলস, বেকার ও কর্মহীন পড়ে আছে। গেল 11 দিনে এই স্টেশন ছেড়ে যায়নি কোনো যাত্রী বা পণ্য পরিবহনের ট্রেন। অগ্রিম টিকিট কিনে এখন তা ফেরত দিতে আসছেন অনেকেই। তবে অনলাইন সেবা বিঘ্নিত হওয়ায় টাকা ফেরত না পেয়েই ফিরে যাচ্ছেন তারা। 25 তারিখ সকালে টিকিট করেছিলাম, তো এখনও কাউন্টার খুলে নাই। ওরা তো বলছে রিফান্ড করে দিবে, এখন খুললে বোঝা যাবে আর কি। আজকেও খুলে নাই। পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোনার বাংলা, চট্টলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের অন্তত 40টি কোচে হামলা হয়েছে। 3টি ট্রেনের ইঞ্জিনে, বাদ যায়নি রেল লাইন ও রেল স্টেশন। অতি শীঘ্র আমাদের ট্রেন চলাচল শুরু করবে সেইভাবে সিদ্ধান্ত আসতেছে। আমরা আশা করতেছি ইতিমধ্যে আমাদের তেলের গাড়ি অ্যাডভান্স পেট্রোলিং করে জিআরপি, আরএনবি এবং বিজিবি সহকারে চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি অগ্রিম টিকিটের টাকা ফেরতে। তাছাড়া পূর্বাঞ্চলে দিনে যেখানে 3 কোটি টাকার রাজস্ব আদায় হয়, সেখানে এই কদিনে ক্ষতি দাঁড়াচ্ছে 33 কোটি টাকার মতো, যার সাথে আগুন ও ভাঙচুরের 5 কোটি টাকার হিসেব ধরলে ক্ষতি দাঁড়ায় 38 কোটি টাকা। রেলেরও কিছু সম্পত্তি ধ্বংস হয়েছে। আমাদের রেলে প্রায় 5 কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে। যাত্রীদের নিরাপত্তাটা নিশ্চিত করাটা কিন্তু আমরা প্রথম প্রায়োরিটি দিই। এই নিরাপত্তা নিশ্চিত করেই আমাদের সিদ্ধান্ত হলে আমরা অবশ্যই আমাদের ওই প্রস্তুতি আছে, আমরা যাত্রীবাহী ট্রেন পরিচালনা করব। ক্ষতির ক্ষতটা বেশি চোখে পড়ে স্টেশন ও রেল নির্ভর জীবিকা নির্বাহ করা এই নিম্ন আয়ের মানুষগুলোকে দেখলে। রেল চললে যারা ভালো থাকেন তাদের এখন সবচেয়ে কঠিন সময়। তখন তো ইনকাম নেই, তখন এই গোডাউনে থাই আর কোনো রকম চলি আর লম্বা হলে কী করবো, না খেয়ে মরতে হইব। ইনকাম না থাকলে কী করবো? আমাদের আর কোনো চাকরি নেই, চাকরিতে লেবারি কাম ছাড়া কোনো চাকরি আছে না। প্রায় 150-200 জন লেবার এখানে কিনে খানা দানা কষ্ট হইতে আছে। রেল চলাচল বন্ধ থাকায় স্টেশনে জমেছে পণ্যের স্তূপ, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। তবে চট্টগ্রামের 2টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেলবাহী ওয়াগন যাচ্ছে বিজিবির বিশেষ নিরাপত্তায়। বর্তমান চট্টগ্রাম থেকে হাটহাজারী এবং দোহাজারী এবং বন্দর স্টেশন থেকে সিলেট, ঢাকা ক্যান্টনমেন্ট, রংপুর সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে তেলবাহী ওয়াগন নিয়ে। গত 1 সপ্তাহ যাবত আমরা এটা সেবাটা দিয়ে যাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন আমাদের এই নির্দেশনা থাকবে ততদিনের মতো আমরা এটা কন্টিনিউ করব। রেলের পূর্বাঞ্চলের অধীনে দিনে প্রায় 57টি আন্তনগর রেল চলাচল করে থাকে। তবে কবে নাগাদ এসব রেল চালু হবে তা নিয়ে এখনও কোনো নির্দেশনা পাননি কর্মকর্তারা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। শান্তবাজার নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার।
চলতি মাসের প্রথম 24 দিনে রেমিটেন্স এসেছে 150 কোটি ডলারের মধ্যে 19 থেকে 24 জুলাই 6 দিনে এসেছে 7 কোটি 80 লাখ ডলার, যেখানে প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে 7 কোটি 90 লাখ ডলার করে। গড়ে আয় কমে আসায় এখনই চিন্তার কোনো কারণ নেই বলে জানান ব্যাংকাররা। তবে আগামী দিনে রেমিটেন্স প্রবাহ কমে গেলে এ বিষয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত আতাউন নিয়নের প্রতিবেদনে। প্রবাসীরা যে আয় পাঠান তা শুধু তাদের প্রয়োজন মেটায় না, পূরণ করে রাষ্ট্রের ও সাধারণ মানুষের চাহিদা, বৃদ্ধি পায় রিজার্ভ এবং স্বাভাবিক রাখে নিত্যপণ্যের দাম। আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরই অর্থ পাঠাতে সমস্যায় পড়তে হয় গেল 19 জুলাই। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকসহ আর্থিক খাতে সব লেনদেন বন্ধ থাকায় 23 জুলাই পর্যন্ত কোনো অর্থই পাঠানো সম্ভব হয়নি অনেকেরই। এতে ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ায় 2-1 দিন পরেই কেউ শুরু করেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো। টাকা পাঠাতে পারি নাই, এটা তো দেশে একটা পরিস্থিতি খুব খারাপ ছিল, যার দরুন আমরা টাকা পাঠাতে পারি নাই। টাকা না পাঠাইলে পরিবারে কেমনে চলবে? ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার ছিল, তাও পাঠাইতে পারি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা নিয়ে চেষ্টা করছে টাকা পাঠানোর জন্য, কেউ পারছে কেউ পারে নাই। তবে 24 জুলাই থেকে সীমিতভাবে আর্থিক খাতের লেনদেন শুরু হলেও রেমিটেন্স প্রবাহ সেরকম দেখা যায়নি। পণ্য রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, এর বিপরীতে উৎপাদন এবং আমদানি সহ নানা কাজে 80% পর্যন্ত ব্যয় করতে হয়। আর প্রবাসীরা যে অর্থ দেশে পাঠান তার পুরোটাই থেকে যায়। কিন্তু রেমিটেন্স প্রবাহ যদি কমে যায় তাহলে চাহিদার বিপরীতে ব্যাঘাত ঘটবে সরবরাহে। তবে কয়েকদিন প্রবাসী আয় না আসাটাকে বিশ্লেষকরা সমস্যা মনে না করলেও বর্তমানে ব্যাংকিং খাতে যে দুরবস্থা রয়েছে তাতে এ খাতে কোনো দুর্ঘটনা ঘটলে রেমিটেন্স আয়ে ধাক্কা লাগার আশঙ্কা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে এসেছে মাত্র 7 কোটি 80 লাখ ডলার। কারণ এই সময়ে মাত্র একদিনই ব্যাংকে লেনদেন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রায় 98 কোটি ডলার আসে প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই 10 দিনে আসে প্রায় 53 কোটি ডলার। তথ্য মতে এ মাসের 24 দিনে মোট প্রবাসী আয় এসেছে 150 কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে এসেছিল 158 কোটি 60 লাখ ডলার। আর গেল জুনে রেমিটেন্স এসেছে 254 কোটি ডলার, যা কিনা গত 3 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। গেল অর্থ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে রেমিটেন্সের প্রবাহ কমায় ব্যাংক খাতে প্রবাসী আয় আনতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। এরপরই অক্টোবরে খোলা বাজারের সাথে ডলারের মূল্যের পার্থক্য কমিয়ে আনা ও প্রণোদনা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে ওই অক্টোবর থেকেই প্রতি মাসে প্রায় 200 কোটি ডলার আসতে শুরু করে। তবে সাম্প্রতিক ঘটনায় হঠাৎ করে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যখন জরুরি প্রয়োজনেও টাকা পাঠাতে পারছিলেন না প্রবাসীরা, তখন হুন্ডির আশ্রয় নেন অনেকেই। এখন সেসব প্রবাসীদের ব্যাংকিং খাতে ফেরানোর বিষয়ে শঙ্কা তৈরি করছে। সেক্ষেত্রে এখনই এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানালেন এই ব্যাংকার। তবে আগামী দিনে প্রবাসী আয় আশা কমে গেলে তা নিয়ে ভাবতে হবে বলে জানান তিনি। তো মাসের আসছে আর কয়েকদিন এবং একটা ভালো নাম্বার অফ ডেজ যেহেতু আমরা পাইনি, এবং আবার ওটা শুরু করতে সময় লাগে না। বৃহস্পতিবারে যে টাকাটা এসেছিল সেটা কিন্তু আবার আপনার ডিসবার্স করতে আবার সময় লেগে গেছে, যার জন্য কিন্তু স্লো হয়ে গেছে। কারণ ওরাও কিন্তু যারা রেমিটিং হাউসের টাকাটা ছাড়ছিল, ওদের একটা লিমিট আছে, তো ওরা কিন্তু যেহেতু ওই টাকাটা আমি ডিস্ট্রিবিউট করতে সময় লাগছিল, সো ওই জন্য ওরা কিন্তু ছাড়ছিল না। সেটাও একটা কারণ। তো ওটা একটা রিপল এফেক্ট থেকেই যায়। সো আমরা দেখি এই মাসে শেষ হোক, এই মাস শেষ হোক, আগামী মাস শুরু হলে আগামী 7-10 দিন যদি দেখা যায় কী অবস্থা। সাম্প্রতিক ঘটনায় কয়েকদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সার্বিক রেমিটেন্সের প্রভাব পড়েছে বলে জানান এই বিশেষজ্ঞ, যা সাময়িক সময়ের জন্য বলে জানান তিনি। সেটা হলো যে এই ফ্রিল্যান্স যারা কনসাল্ট করে, ওই কি বলে অনলাইন কোডিং করে ইত্যাদি ইত্যাদি, তাদের টাকাটা যেমন হয়তো লস, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, তাদের কাছে কন্ট্রাক্টটা দিতে পারছে না, হয়তো অন্য জায়গায় চলে গেছে, সেখানে একটা বড় একটা লস হবে। সেটা পার্টলি রেমিটেন্সের মধ্যে দিয়েই ওটা টাকাটা আসে হয়তো। তৃতীয়ত হচ্ছে যে কিছু লোক হয়তো বাংলাদেশে জমি জমা বাড়িঘর ইত্যাদি কেনার জন্য অনেক সময় পাঠায়, সেটাও হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। যে বিদেশি মুদ্রা আয়ে রপ্তানি খাত প্রধান উৎস হলেও রেমিটেন্সের ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর বলে জানান বিশ্লেষকরা। আতাউন নিয়ন, এখন, ঢাকা।
মালয়েশিয়ায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্ররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের। এরই মধ্যে এমন ডিজিটাল প্রতারণার ফাঁদে পা দিয়ে অর্থ খুঁয়েছেন অনেক প্রবাসী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। বিদেশের মাটিতে দিনরাত কঠোর পরিশ্রম করেন এক একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা। কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পাচ্ছে বেশ কয়েকটি চক্র। মালয়েশিয়া প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাদের দুর্বল জায়গাগুলো বেছে নিচ্ছে প্রতারকরা। সে অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে চলে আকৃষ্ট করার চেষ্টা। এর মধ্যে প্রথমেই রয়েছে ভোগান্তি ছাড়া ঘরে বসে কম সময়ের মধ্যে দেশে রেমিটেন্স পাঠানোর প্রলোভন। এছাড়া বিদেশি মুদ্রার চলমান বাজার দরের চেয়ে বেশি অর্থ দেওয়ার অফার। এমনকি প্রবাস জীবনে একাকিত্ব দূর করা, লটারি টিকিট জেতার তদবির, কবিরাজি সমাধান এবং হুন্ডি ব্যবসা করে অধিক মুনাফা আয়সহ আছে নানা প্রলোভন। ভাই আপনার ভয়েস আসে নাই তো, ঘটনা হচ্ছে পেমেন্টটা কবে করবেন ভাই? আপনার তো ওই অবস্থাতেই আছে, আপনার তো সব কিছুই জানেন, ঠিক আছে? আজকে আপনি পেমেন্টটা করে দিয়ে ট্রানজ্যাকশনটা অন করে নিন ভাই, এটা লং টাইম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে বহু প্রবাসী অর্থ খুঁয়েছেন। আমি অ্যাপসটা পাইছিলাম আপনার ফেসবুক পেজ থেকে। তাদের সাথে আমি ফেসবুক পেজে কথা বলছিলাম। ফেসবুক পেজে কথা বলার পরে ওখানে দেখলাম তাদের লোভনীয় কিছু অফার ছিল। এখান থেকে বিকাশ, হুন্ডি, রকেটে টাকা লেনদেন করতে পারবেন হুন্ডি রেটে। তো আমি ওখানে দেখছিলাম 29 টাকা রেট, এই জন্য তাদের সাথে আমি বিজনেস করতে চাইছিলাম। সর্বপ্রথম ওরা আমাদেরকে বিশ্বাস করে যে না এটা হইতাছে, সাকসেসফুলি ভাবে যাইতাছে টাকা, বাংলাদেশে টাকা 5,000 10,000 এইভাবে আস্তে আস্তে নিতে থাকলে এক সময় আমরা তো মনে করেন যে এই একটা বড় একটা যখন পেমেন্ট করে দিই ওদেরকে, বড় একটা পেমেন্ট করে দেওয়ার পরে এই টাকাটাই আসলে হারা মূলত মাইরা দেয়। আসসুন্নাহ টেলিকম ও সৌদি টেলিকম নামের অ্যাপসের মাধ্যমে হুন্ডি ব্যবসা করতে যেয়ে প্রতারণার শিকার হয়েছেন জানান ভুক্তভোগীরা। শুরুতে অল্প অর্থ লেনদেন করিয়ে বিশ্বস্ততা অর্জনের পর নানা কৌশলে বড় পরিমাণ অর্থ নিয়ে আইডি ব্লক বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারক চক্র। সাধারণত এ ধরনের অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকে না। প্রতারকদের দেয়া লিঙ্কের মাধ্যমে ইনস্টল করতে বলা হয়। বিশ্বস্ততা অর্জনের জন্য অনেক সময় ইসলামিক নামে অ্যাপসের নামকরণ করা হয়। ওরা একটা অ্যাপসের লিঙ্ক পাঠায়, তো ওই লিঙ্ক ধরে মানে অ্যাপসটা রেজিস্ট্রেশন করার জন্য বলে। তা আমরা যদি মনে করেন যে 1 লাখ টাকা পাঠাই, ওটার মধ্যে আবার 20,000 ইয়া 2,000 টাকা কমিশন আছে, মানে এইভাবে আর কি লাভ দেখায় আর কি ওরা মূলত। এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত নারীদের আইডি এড়িয়ে চলা সহ অর্থ সংশ্লিষ্ট কোনো ধরনের লোভনীয় অফারে আকৃষ্ট না হওয়ার পরামর্শ সচেতন প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। শান্তবাজারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার। আবারও দুর্বৃত্তর হামলার শিকার ফ্রান্স। এবার কেটে ফেলা হলো দেশটির কয়েকটি গ্লাস অপটিক ফাইবার কেবল। ফ্রান্সের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শীর্ষ মোবাইল অপারেটরদের কেবল ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি অঞ্চলে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। যদিও অলিম্পিকের আয়োজক শহর প্যারিসে ইন্টারনেট সেবা এখনও স্বাভাবিক রয়েছে। নাফি আরমান মনন জানিয়েছেন বাকিটা। দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলার রেশ কাটতে না কাটতে আবারও দুর্বৃত্তদের হামলার শিকার ফ্রান্স। এবারের টার্গেট দেশটির গ্লাস অপটিক ফাইবার কেবল। ফরাসি পত্রিকা ল প্যারিসিয়ানের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রোববার রাতে মিউসি ও ওইসেস সহ দক্ষিণ ফ্রান্সের কিছু এলাকায় কয়েকটি ফাইবার কেবল কেটে দেয় দুর্বৃত্তরা। তারগুলো ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান SFR, ফ্রি ও বুইগার। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্সেই সহ কয়েকটি অঞ্চলে বন্ধ অপারেটর 3টির মোবাইল ইন্টারনেট সেবা। যদিও অলিম্পিকের টেলিকম পার্টনার অরেঞ্জ এসে জানিয়েছে প্যারিসের ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অলিম্পিক দেখতে আসা ক্রীড়ামোদী ও পর্যটকরা এখনও মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন। শুধু ট্রেন ও মোবাইল ইন্টারনেট সেবাই নয়, প্যারিসে বিদ্যুৎ বিভ্রাটের কথাও চাউর হয়েছে। প্যারিস ব্ল্যাকআউটের ছবি ও ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।
এর আগে প্যারিস অলিম্পিকের উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে দেশটির উচ্চগতির 3টি রেল লাইন নেটওয়ার্কে হামলা চালায় দুর্বৃত্তরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল সেবা। ভোগান্তিতে পড়েন 8 লাখের বেশি যাত্রী। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চরম বামপন্থী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। বিশ্রাম চেয়ে চিঠি দিয়েছেন ক্রিকেট বোর্ডকে, তবে এমন কোনো চিঠি পায়নি বিসিবি। এখন টেলিভিশন ক্যামেরায় নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। সেই সঙ্গে জানিয়েছেন পাকিস্তান সফরে পিসিবির সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট বিসিবি। আর জানাচ্ছেন হুমায়ুন কবির রৌস। সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে তিনি বরাবরই থাকেন আলোচনার টেবিলে। এই মুহূর্তে দেশের বাইরে তিনি, কিন্তু তারপরও ক্রিকেট পাড়ায় জোরগুঞ্জন। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। এর আগেও নানা কারণে টেস্ট সিরিজে বিশ্রামে থেকেছেন সাকিব আল হাসান। বয়স বেড়েছে, তাই এবারও প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কি খেলবেন সাকিব নাকি থাকবেন বিশ্রামে? এমন সব সংশয় পরিষ্কার করলেন ক্রিকেট অপারেশনসের এই কর্তা। না, সাকিব এরকম কোনো চিঠি ইস্যু করে নাই, আমরা কোনো এরকম চিঠি রিসিভও করে নাই। সাকিবের সাথে লাস্ট যেটা কমিউনিকেশন হয়েছিল, ও 12 তারিখ পর্যন্ত গ্লোবাল টি20তে থাকবে, এরপরেও ন্যাশনাল টিমের জন্য সবসময় অ্যাভেলেবেল আছে, এভাবেই আমাদের জানিয়েছে। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব, তবে নির্ধারিত সময়ের ছুটির আগেই টেস্ট ক্রিকেট দিয়েই ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিব ফিরলেও এখনও ঢাকায় ফেরেননি হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। 19 জুলাই ফেরার কথা ছিল তার, কিন্তু 10 দিন পেরিয়ে গেলেও দেখা নেই হাথুরুর। কবে ফিরবেন? চান্দিকা হাথুরুসিং 2-1 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবেন এবং উনি ক্যাম্পের শুরু থেকেই থাকবেন। এদিকে 4 বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে। 21 আগস্ট প্রথম টেস্ট, আর দ্বিতীয় ও শেষ টেস্ট 30 আগস্ট করাচিতে। দেশটি পাকিস্তান বলেই 19 দিনের বাংলাদেশ দলের এই সফরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিকিউরিটি প্রোটোকল পাঠিয়েছে, এটা আমরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে তাদের কাছে পাঠিয়েছি। এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই। বাংলাদেশ ইজ ভেরি মাচ হ্যাপি টু ট্রাভেল টু পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে 17 আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বেস্ট প্লেয়ার সিলেক্ট করা উচিত, এরপরে তাদের যেখানে। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।